figo? Sì, Asciugare caro. Vuole andare fuori? sì, Ci do macchinina? sì. Sicuro? Ma non c'è sole. Sì, oggi non c'è sole, solo poco piove fuori. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আসলে জানি অনেকেই ভালো নাই। যাই হোক, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব কষ্ট থেকে আজকের ভিডিওটা শ্যুট করছি বা আজকের ভিডিওতে ভয়েস ওভার করছি। আমার মন মানসিকতা ভালো না, আমি কোনো কিছুই ঠিকভাবে নিতে পারি না। সামান্য একটা জিনিস আমার খুবই আঘাত লাগে বা আমি নিজেকে ঠিক রাখতে পারি না। বর্তমান পরিস্থিতিতে শুধু বলবো আমি না, যারা খুব শক্ত টাইপের মানুষ তারাও একটা ধাক্কা খেয়েছে। আমি আজকের এই ভিডিওতে ভয়েস ওভার করার সময় কতবার যে কেটেছি, কতবার যে কথা বলা শুরু করেছি আমার নিজেরও হিসাব নাই। কারণ আসছে না, আসলে আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। যা যা দেখছি এটা কোনো দিনও আসলে মেনে নেওয়া যায় না। আমি হয়তোবা সামনে নেই, কাছে নেই, বা এই ছেলেদের মতো বা এই স্টুডেন্টদের মতো এত সাহস আসলে আমার নাই, কিন্তু এগুলো দেখার সাহসও আমার নাই। আসলে সত্যি বলতে কি, এই যে সমস্ত ছাত্ররা এই যে আন্দোলনগুলো করেছে, এগুলোর মধ্যেও আসলে অনেকে আমার স্টুডেন্ট টাইপের, মানে ওই বয়সী। এদের অনেকের হাতেখড়ি আমার হাতে হয়েছে, তাদেরকে লেখা আমি শিখিয়েছি, পড়া আমি শুরু করিয়েছি। তো তার জন্য না কষ্ট লাগে যে এই বাচ্চাগুলো তো এরকম ছিল, এত ছোট ছিল, এতটুকু ছিল, এদের সাথে দুষ্টামি করেছি, ক্লাস করিয়েছি, পড়িয়েছি। তারা এখন এত বড় হয়েছে, এইভাবে আন্দোলন করছে, আবার এইভাবেই রাস্তাঘাটে পড়ে মরে যাচ্ছে, এভাবেই মারছে। মানুষের দাম এত কম আর এত সহজ। একটা জায়গায় টিকে থাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে, এইটা তো হিসাবেরও বাইরে ছিল। মানে কখনো চিন্তাও করতে পারিনি যে মানুষ এত, মানে এমনভাবে মানুষকে মারতে পারে। ভিডিওতে এই কথাগুলো আসলে বলতে চাইনি, স্বাভাবিক একটা ভিডিওই তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমি না পারি না আসলে সত্যি বলতে, যে সব কিছু গিলে ফেললাম বা আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে বা সামনে এগিয়ে যে এগুলো না হয় না। আমি এত সহজে সব কিছু স্বাভাবিক করে নিতে পারি না। আমার এগুলো বারবার চোখে ভাসে, আমার বারবার মনে হয়, আমার সারা দিন এইগুলো নিয়ে কাটে যে কি হচ্ছে, কি দেখলাম বা কেন এরকম হলো। ছোট্ট একটা, মানে সহজ একটা দাবির এই রকম পরিণতি। এখন আসলে সত্যি বলতে কি, আমার এখন মনে হয় যে জীবনের যদি কোনো বড় ডিসিশন নিয়ে থাকি, তাহলে ইতালিতে চলে আসাটাই বোধহয় বড় ডিসিশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা শুধু আমার কথা না, আমার হাজব্যান্ডেরও কথা। ওর 17 বছর ধরে ও দেশের বাইরে আছে। ওর ভিতরে একটা গিল্টি ফিল ছিল যে দেশ থেকে চলে এসেছি, দেশের জন্য কিছু করার দরকার ছিল, দেশের মানুষের জন্য কিছু করার দরকার ছিল, তাদের সাথে থাকার দরকার ছিল। এটাতে আমাদের ফ্যামিলির জন্য ভালো হতো বা আমার ছেলের জন্য ভালো হতো। বিশেষ করে ছেলের কথাই চিন্তা করে, কারণ এখানে তো মানুষজন ওই রকম নাই, তার আমাদের আত্মীয় স্বজন কেউই নাই। তো হয়তো বা দেশে থাকলে ভালো হতো। আর এখানকার পড়াশোনার থেকে হয়তো বা বাংলাদেশে হয়তো চাইলে আমি ইংলিশ মিডিয়ামেও পড়াতে পারতাম, ওইখানের পড়াশোনাটা ভালো হতো। ছেলের এখন যেই কথা বলার যে সমস্যাটা হচ্ছে, সেটা হয়তো বা থাকতো না, কারণ আরও মানুষজন থাকতো, দেখতো। কিন্তু এখন মনে হয় যে জানটা তো বেঁচে আছে আমার ছেলের, অন্ততপক্ষে আমার কাছে। আমার দেশে নিরাপদ কোথায়? রাস্তার টোকাই থেকে শুরু করে একদম উপরের লেভেলে যে সমস্ত ভার্সিটির স্টুডেন্ট, তারাও রাস্তায় মরে পড়ে আছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। কারো কারো তো কোনো খবরই নেই। তো এর চেয়ে আলহামদুলিল্লাহ আমি এখানে চলে এসেছি। আল্লাহ এতটুকু, মানে সৌভাগ্য বলবো, ভাগ্য বলবো না, শুধু সৌভাগ্য আমাকে রেখেছে, আমাকে দিয়েছে যে আমি চলে আসতে পেরেছি। এবং এখন আমার মনে হয় যে চলে আসা উচিত। যারাই সুযোগ পান, যেভাবেই পান, চলে আসা উচিত। যার যার বাপের সম্পত্তি তাকে তাকে বুঝিয়ে দিয়ে আসাটাই বোধহয় উচিত। কারণ আমাদের তো আর এত জোর নাই, সম্ভব না। কিভাবে সম্ভব? আর কত রক্ত যাবে, কত মানুষের বুক খালি হবে এইভাবে, তাই না? কত মানুষের বুক খালি হবে। আমার না হয় কেউই যায় না, আমি স্টুডেন্ট বলবো, যে আমি তাদের মানে শিক্ষক ছিলাম এই টাইপের আর কি। যদিও বা আমাদের পরিচিত বা এরকম কেউই যায় নাই, ওই ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমার হয় নাই, কিন্তু তারপরও একটা, মানে বিবেক কাজ করে বা একটা মানবিকতা কাজ করে। সেখান থেকেই বলছি আসলে যে কেউ তো যায় নাই, তারপরেও আমাদের কাছে এমন লাগে। আর যাদের বুক খালি হয়েছে, যারা মানে চিৎকার করতেও পারছে না যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমি ঠিকমতো কাঁদতেও পারছি না, তাদের কেমন লাগে?
যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সব মায়ের বুক ভরা রাখুক, সবাইকে কষ্ট সহ্য করার ধৈর্য দিক, সবার বিবেক বুদ্ধি বাড়িয়ে দিক, জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিক। এটাই তো আর শেষ সব কিছু না। এরপরে উপরওয়ালার কাছে তো যেতেই হবে, মাস্ট যেতেই হবে। তখন কিভাবে আমরা এর উত্তর দিব, তখন কিভাবে এর সামাল দিব, তাই না? এখন তো মনে হয় যে আমরা সব দুনিয়া নিয়েই ব্যস্ত, যে আমাদেরকে যেতেই হবে সেই চিন্তাভাবনা আমাদের কারোরই নাই। যাই হোক, আজকের ভিডিওতে আসি। এগুলো আমি জানি না আসলে কার কাছে কেমন লাগবে, তবে আমি ঠিক থাকতে পারি নাই, আমি সুস্থ থাকতে পারি না। আমার এটা সবসময়ই হয়, যারা আমার ভিডিওগুলো দেখেন জানেন, কিছুর থেকে কিছু হলে আমি আসলে মানে এগুলো নিতে পারি না, আমি স্থির থাকতে পারি না। আর এটা তো অনেক বড় কিছুই হয়ে গেছে। আমরা আজকের ভিডিওতে আসলে ফেরত আসে অনেক কথাই বললাম। প্রথমেই সকালবেলা তাওহিদকে ঘুম থেকে উঠালাম। আমার ছেলেটার দিকে তাকালে আমার এখন মানে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, যে আমার মতো এরকম অনেক মাই আছে যাদের একটা মাত্রই সন্তান, বা আছে আরও সন্তানই আছে, যতটাই থাকুক না কেন মার কাছে তো সন্তান তো সন্তানই, বাচ্চা তো বাচ্চাই, যত বড়ই হোক না কেন তাদের কেমন লাগছে, তাদের এগুলো ঠিক ছিল না। এরা আমাদের স্টুডেন্ট ছিল, এগুলো আমাদের দেশের সম্পদ ছিল। রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা ঠিক করতে পারবো। এই যে মেট্রো রেল হাবিজাবি এগুলো দেখাচ্ছে, কাটছে, ইয়া করছে, এগুলো ঠিক করা যাবে, দরকার হলে এখান থেকেও আমরা টাকা দিয়ে এগুলো ঠিক করতে পারবো। কিন্তু এই যে মানুষ অমূল্য সম্পদগুলো চলে গেল, এটা থেকে এগুলো আর কেউ ফেরত দিতে পারবে না, এগুলো কেউই পারবে না আর ফেরত দিতে। বারবার ঘুরে ফিরে সে এক জায়গায় চলে যায়। জানি না আসলে, আমি এই পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই, ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু ভোট দিতে পারি নাই, কোনো দলকে আমি সাপোর্টও করি না, করবও না। কারণ বাংলাদেশে কে ভালো, যেই এই গদিতে আসে তারই একই অবস্থা হয়ে যায়, মানে থাকে তার, সেটা তারই সম্পত্তি হয়ে যায়। আমরা তো দেশের মানুষ আছি ট্যাক্স দেওয়ার জন্য, বিল দেওয়ার জন্য, কষ্ট করার জন্য, না খেয়ে থাকার জন্য, এটার জন্য আছি। যেই গতিতে বসে তারই আসলে মানে মনোভাব চেঞ্জ হয়ে যায়, এটা আমার এইটা আমার, এত মানুষ রক্ত দিল, এত মানুষ শহীদ হলো, এমনভাবে যুদ্ধ করলো, এটা নাকি তাদের তখন হয়ে যায়। যাই হোক, আমরা তো আর সেই মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, তো তখন আমাদের আর হতে পারে নাই হয়তো বা, তার কারণেই। যাই হোক, মাফ করবেন ভুল কিছু যদি বলে থাকি। ইনশাল্লাহ সব কিছুই ঠিক হবে, আল্লাহ অবশ্যই সব কিছু ঠিক করে দেবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সারাদিন যা যা করেছি সেগুলোই একটু দেখালাম। ছেলেকে নিয়ে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এরপরে গেলাম থেরাপি দিতে, ওর স্কুলটা শেষ হয়ে গেছে। মাঝখানে অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু কোনো ভিডিও আসলে শেয়ার করতে পারিনি, তবে এখন থেকে চেষ্টা করব, কারণ আমার একটু মনটা ডাইভার্ট করা উচিত, না তা আমি হয়তো বা পাগল হয়ে যাব এরকম অবস্থা। তো চেষ্টা করব এখন আমার কাজগুলোতে আবার ইনভলভ হওয়ার জন্য। সকালে তাওহিদকে থেরাপি দিয়ে বাসায় এসে আবার রান্নাবান্না করে এখন আবার নতুন আমার একটা ডিউটি হয়েছে, তাওহিদকে নিয়ে আমাকে পার্কে যেতে হয়, এটা এখন প্রায় প্রতিদিনই যাই। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম, ইতালিতে অনেক গরম পড়েছে, যদিও বা এবার গরমটা একটু দেরিতে এসেছে, কিন্তু ভালো গরম পড়েছে, তো সেটার জন্য আবার অস্থির হয়ে যাই। কিন্তু তারপরেও ওকে নিয়ে আমার একটু পার্কে যেতে হয়, কারণ বেচারা সারাদিন বাসায় থাকে, একটু পার্কে গেলে তার কাছেও ভালো লাগবে। তো চটজলদি তাওহিদের আজকে একটা সিঙ্গেল থেরাপি ছিল, সেটা শেষ করে বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না করলাম। তাওহিদের বাবা দুপুরে বাসায় আসলো, খাওয়া দাওয়া করে সে চলে গেছে। এরপরে আমরা আবার বিকেলের দিকে একটু পার্কে গেলাম, পার্কে ঘোরাঘুরি করলো, তাওহিদ একটু খেলাধুলা করলো। বাসায় এসে আবারও ঘরের কাজে লেগেছি, কারণ এরপর দিন বাসায় আবার থেরাপিস্ট আসবে, তো তার জন্য একটু ঘরটা পরিষ্কার করতে হবে, এবং এরপর দিনও আবার থেরাপি আছে তাওহিদের, তো সেটার জন্য একটু পরিষ্কার করতে হবে। আর তাছাড়া আমার ড্রাইভিংয়ের ক্লাস আছে, তো আজকে যদি আমি সব কিছু ঠিকঠাক করে রাখি তাহলে এরপর দিন আমি সবগুলো কাজ গুছিয়ে নিতে পারবো, কারণ কালকে সকালবেলা বা এরপর দিনের সকালবেলার রুটিনটা আবার একটু টাইট, মানে ওই দিন আমার পক্ষে কাজ করা সম্ভব না, তাই আজকেই রান্নাবান্না করা, ঘর গুছানো এগুলো করে ফেলেছি। আর তাওহিদকে সকাল সকাল বিছানায় দিয়ে দিয়েছি, সে আলহামদুলিল্লাহ ঘুমিয়েও গেছে, এটা তার এখন একটা ভালো রুটিন হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এরপরে আমি বাকি যে কাজগুলো ছিল সেগুলো শেষ করেছি, রুমের জানালাগুলো একটু খুলে দিয়ে বাতাসটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ঘরটা পুরো বন্ধ হয়ে আছে এরকম। এর মধ্যেই কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম,
পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, যদিও বা রাতের বেলা আমার ভ্যাকুয়াম করা সম্ভব হয়নি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি, কিন্তু ঘর পরিষ্কার। আর ঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। অনেক কথা বলে ফেলেছি, জানি না কি আমার সাথে দ্বিমত হবেন কি একমত হবেন, তবে হ্যাঁ, জীবনের খুব ভালো একটা ডিসিশান নিয়েছি যে দেশ ছেড়ে চলে এসেছি, বা ইতালিতে এইখানে থাকি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও চেষ্টা করবেন, যাদের সামর্থ্য আছে চলে আসেন। বুক খালি করার কি দরকার, মার বুক খালি করার দরকার নেই, এটা কখনো ভরবে না। কোনো কিছু, কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো কিছু দিয়েই সেই জায়গা খালি হবে না। আমি তো একটা মা, আমি বুঝি যে সন্তানের জন্য মার মনে কেমন থাকে, বাবার মনে কেমন থাকে। এটা সম্ভব না। যত কষ্ট থাকুক, পরিশ্রম করুক, যাই করুক, মা ডাকতো অন্ততপক্ষে শুনতে পারি, সেটা তো বলতে পারবে, এটাতেও অনেক শান্তি। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।